সেদিন কারখানায় বেশি কাজ থাকায় বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। রাত তখন 11টা। ফেরার সময় সাইকেল চালাতে চালাতে অতীন আমায় বলল, বুঝলি রতন, এইভাবে আর দিন চলে না। ধুর, কেন রে? বেগার খেটে এই রাত বিরেতে বাড়ি ফেরা সহ্য হচ্ছে না। আমার অবস্থাও তোরই মতন। আমিও তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। বাবাকে কত করে বললাম যে ব্যবসার জন্য দুটো টাকা দাও, একটু নিজের ভাগ্যটা ঘষে দেখি। টাকা জলে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে রইল। আরে বাবা, তোর কপাল তো তাও ভালো, বাড়িতে মা বাবা আছে। আমার দেখ, বাড়িতে কেউ নেই। বাবা মাকে হারিয়েছি সেই ছোটবেলায়, 20 বছর আগে ঘরে আগুন লেগে যায় বলে। তখন আমি দিদার কাছে ছিলাম, তাই বেঁচে গিয়েছি। তারপর দিদাও গত হলেন, আর আমিও একা হয়ে গেলাম। এখন এই সাইকেলটাই আমার ভরসা। সাইকেল চালাতে চালাতে আমরা নতুন গ্রামের মোড় পার হলাম। দোকানপাট এখন সব বন্ধ। আর এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। আমি ভয় পেয়ে বললাম, আরে এই রাত বিরেতে আবার বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। আকাশের অবস্থাও তো একদম ভালো না। সত্যিই তো, একেতেই আজ রাত হয়েছে, তার উপর আবার এই দুর্যোগ। ওপরালা আজ দেখছি একদম আমাদের সহায় নেই। রাস্তাতেও একদম লোকজন নেই। এটা কি লক্ষ্য করেছিস তুই? অতীন বরাবরের সাহসী ছেলে হেসে বলল, তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি রে? আমিও এবার নিজের ভয় লুকিয়ে সাহসী হওয়ার চেষ্টা করলাম। ভয়? ওসবে আমি ভয় পাই না। শুধু ভাবছি 3 কিলোমিটার এই সাইকেল চালিয়ে যেতে হবে। কি করে এই দুর্যোগ মাথায় নিয়ে যাব বলতো? সত্যি মনে হয় কাক ভেজা ভিজতে হবে। এবার আমরা নতুন গ্রামের রেল গেট পার হলাম, আর সঙ্গে সঙ্গে আমার গাটা যেন শিরশির করে উঠল। অতীনকে বললাম, এই অতীন, শুনেছি নাকি এই রেল লাইন পার হতে গিয়ে অনেকে মারা গিয়েছিল? তুই ঠিকই বলেছিস। তা সে তো বহু বছর আগের কথা। একটা অটো তাড়াহুড়ো করতে গিয়ে দুটো গার্ড বারের মধ্যে ফেঁসে যায়। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। ট্রেন চালক সামনে তো ভালো করে কিছু দেখতেই পায়নি। বুঝে উঠতে উঠতেই সব শেষ। তা কতজন মারা গিয়েছিল? অটো চালক ধরে ওই ধর 5 জন। হ্যাঁ রে, তুই কি আবার ভয় পেতে শুরু করলি নাকি? আরে ভূত বলে কিচ্ছু হয় না রে পাগলা। আমরা রেলগেট পেরিয়ে 100 মিটারও আসিনি, হঠাৎ সামনে দেখলাম গাছের নিচে 2 জন লোক দাঁড়িয়ে। এতক্ষণ সাইকেল চালিয়ে এলাম, কাউকেই তো দেখলাম না। হঠাৎ এদের 2 জনকে দেখে বেশ অবাক হলাম। ওদের পাশে গিয়ে সাইকেলটাকে দাঁড় করালাম। আপনারা এত রাতে দুর্যোগের মধ্যে এখানে এই সময় দাঁড়িয়ে? ওদের মধ্যে থেকে একজন বলল, আমরা আমরা মানে যাব ওই সামনের রাউতারা গ্রামের পঞ্চায়েত অফিসে। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, কোনো যানবাহনও পাচ্ছি না। সে তো প্রায় 2 কিলোমিটার দূরে, অবশ্য আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়বে। দয়া করে যদি আমাদের একটু ছেড়ে দেন তাহলে খুব কৃতজ্ঞ থাকব। সে তো অবশ্যই। আসুন, সাইকেলে উঠে পড়ুন। ওরা 2 জন আমাদের 2 জনের সাইকেলে উঠে পড়ল। সাইকেল চলতে শুরু করা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। অতীন বিরক্ত হয়ে বলল, বৃষ্টিটা সেই নেমেই গেল। কপালে দুর্ভোগ থাকলে আর কেই বা খণ্ডায়। আমি ভাবছি বৃষ্টিতে ভিজে আমার আবার কাল জ্বর না আসে। এমনিতেই টানাটানি সংসার। আপনারা কি করেন? আমরা দুজনেই দুর্ভাগ্যবশত একটা কাগজের কারখানায় সামান্য কাজ করি। আর আপনারা? আমরা নদীর ওপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেই দায়িত্বে আছি। আরে, সে তো অনেক বছর আগে হওয়ার কথা ছিল। ওই তো হ্যাঁ, সেই সেই কারণেই যাচ্ছি। এতক্ষণে একটা ব্যাপার লক্ষ্য করলাম। ওরা 2 জন সাইকেলে এসে বসেছে 10 মিনিটও হয়নি, কিন্তু সাইকেলটা যেন এগোতেই চায় না।
মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন টানছে। আর যতই সময় যাচ্ছে ধীরে ধীরে এটা যেন আরো বেশি করে অনুভব করতে লাগলাম। আমি ভাবলাম সেই দুপুরে খেয়েছি, তাই হয়তো শরীরটা একটু দুর্বল লাগছে। হঠাৎ অতীন বলল, সেই দুপুরে খেয়েছি আর সারাদিন আজ কাজ করেছি। আপনারা যদি এবার একটু সাইকেলটা চালান তাহলে খুব সুবিধা হয়, কষ্টটাও একটু কম হবে আর কি। তার মানে অতীনও একই অনুভব করছে, যা আমিও করছিলাম। 100 বার। তাহলে সাইকেলটা থামান, আমরা চালাচ্ছি। আমরাই চালাচ্ছি। আমরা দুজনেই সাইকেলটাকে থামালাম। তারপর আমরা পেছনের সিটে গিয়ে বসলাম আর ওরা সামনের সিটে এসে বসলো। তারপর ওরা চালাতে শুরু করলো। কিন্তু এবার আমার আরও অবাক হওয়ার পালা। প্রথম দিকে ঠিকই ছিল, তারপর যতই সময় পেরোতে লাগলো সাইকেলের গতি যেন ততই বাড়তে লাগলো। আরে ভাই, একটু একটু আস্তে চালান, পড়ে যাবো তো। আচ্ছা ঠিক আছে, আস্তেই চালাচ্ছি। এত ভয় পাচ্ছেন কেন? না না, আমরা ভয় পাচ্ছি না, আপনি দয়া করে একটু আস্তে চালান। আপনাদের কথা তো আগেও আমরা অনেক শুনেছি। আগেও শুনেছেন মানে? কিছুই না, আমাদের ভালো করে চেপে ধরে বসুন। সাইকেলের গতি যেন ঝড়ের বেগে বেড়ে গেল। আমি বেশ অবাক হলাম, কারণ এই ভাঙাচোরা রাস্তায় এত দ্রুত সাইকেল চালানো প্রায় অসম্ভব। নিচের দিকে তাকিয়ে দেখি সাইকেলের চাকা যেন মাটির ওপর দিয়ে আর চলছে না, বাতাসের ওপর দিয়ে ভাসছে। কান ফাটানো শো শো শব্দে চারপাশটা যেন অন্ধকার হয়ে এলো। আমি ভয় পেয়ে চিৎকার করলাম, ও দাদা, করছেন কি? সামনে তো গর্ত, একটু আস্তে চালান, পড়ে মরে যাব তো। সামনে থেকে লোকটার কোনো উত্তর নেই, শুধু সাইকেলের গতি যেন আরো বেড়ে গেল। আমি পাশ ফিরে তাকিয়ে দেখলাম যে অতীনের অবস্থাও তথই বচ। ওর সামনে বসে থাকা লোকটার জামা খামচে ধরে রয়েছে। অতীন কাপা গলায় বলল, ভাই ভাই থামান, আমাদের নামিয়ে দিন, আমরা হেঁটেই চলে যাব। আপনার সাইকেল চালানোর ধরন আমার মোটেও ভালো ঠেকছে না, আপনি থামান। এবার আমার সামনের লোকটা অদ্ভুত একটা বিকট শব্দে হাসল। সেই হাসির আওয়াজ মানুষের মতো নয়, যেন পুরনো ভাঙা একটা রেকর্ড বাজছে। সে বলল, থামবো? আমরা তো সেই 5 বছর আগেই এই বৃষ্টির রাতেই থেমে গিয়েছিলাম রে তোর জন্য। আজ আর থামার উপায় নেই, কোনো উপায় নেই রে। রাস্তার পাশে সেই পঞ্চায়েত অফিস পার হয়ে গেল, তবুও সাইকেল থামছে না। ভয়ে আমার বুকটা ধড়ফড় করতে শুরু করলো। আমি লোকটার পিঠের দিকে তাকালাম, দেখলাম ওর জামাটা বৃষ্টির জলে ভেজা নয়, বরং কাদা আর পচা গন্ধে মাখামাখি। আমি মরিয়া হয়ে বললাম, মানে আপনারা কি বলছেন? আপনারা তো পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন। যে অতীনের সাইকেল চালাচ্ছিল এবার সে নিচের ঘাটটা একদম পেছনের দিকে ঘুরিয়ে দিল, পুরো 180 ডিগ্রি। ওর গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো থেকে যেন আগুনের মতো আভা বেরোচ্ছে। সে হিসিসে গলায় বলল, পঞ্চায়েত অফিস নয়, আমরা যাচ্ছিলাম চিতায়। আজ তোদেরও আমাদের সাথে নিয়ে যাব, চল। অতীন এবার চিৎকার করে উঠল, রতন, বাঁচা আমায় রতন! এই লোকটা আমায় লোহার মতো জাপটে ধরেছে, আমি নড়তে পারছি না। রতন! আমি দেখলাম সাইকেলের গতি এখন অবিশ্বাস্য। আমি বুঝতে পারলাম যে এখন লাফ না দিলে আর কোনোদিন ফেরা হবে না। কিন্তু আমার এই সাধের সাইকেলটার কথা মাথায় আসতেই যেন দমে গেলাম। তবু আমি কোনো রকমে চিৎকার করে বললাম, অতীন, সব শক্তি দিয়ে লাফ দে, এরা মানুষ নয়, এরা ভূত। আমি চোখ বন্ধ করে কাদা ভর্তি জমিতে একটা মরণ ঝাঁপ দিলাম। কয়েক মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গেল, ঝোপঝাড়ের কাঁটায় গা ছিঁড়ে গেল। কিন্তু আমি যখন দাঁড়ালাম এবং যা দেখলাম তা আমার সারা জীবনের জন্য দুঃস্বপ্ন হয়ে থেকে গেল।
অতীন সমানে চিৎকার করছে। রতন 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 ধর আমায়, রতন আমায় টেনে ধর। কিন্তু অতীনের জামাটা সেই প্রেতাত্মা এমনভাবে আঁকড়ে ধরেছে যে ও শত চেষ্টা করেও লাফাতে পারল না। চোখের পলকেই দুটো সাইকেল বিদ্যুতের গতিতে সেই কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। আমি পাগলের মতো অন্ধকারে ছুটতে লাগলাম, অতীন অতীন! কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো উত্তরই এলো না। শুধু কানে ভেসে এলো দূর থেকে আসা সেই ভৌতিক হাসির রেশ। আমি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আর কোনো উপায় না দেখে বাড়ির দিকে ফিরলাম। অতীনের সাথে কি হবে সেটা ভেবে বড্ড দুঃখ হতে লাগলো, কিন্তু আমারও তো কিছু করার ছিল না। কাল ওদের বাড়িতে গিয়ে সবকিছু বলে আসতে হবে। আজ আর যাব না। কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না, তাই একটা পাউরুটি আর চা খেলাম। এদিকে বৃষ্টিটা কমে এসেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে কে? আমি রে অতীন, দরজাটা একটু খোল। আমি বেশ আনন্দ পেলাম। যাক, তাহলে অতীনও লাফ মারতে পেরেছিল। কিন্তু আবার অবাকও হলাম, ও নিজের বাড়িতে না গিয়ে হঠাৎ এখানে এলো কেন? তুই নিজের বাড়িতে না গিয়ে এখানে এলি কেন? তোর তো আগে নিজের বাড়িতেই যাওয়ার কথা। বলছি ভাই, সব বলছি, তুই দরজাটা আগে খোল। আমি দরজাটা খুললাম আর অতীনকে দেখেই চমকে উঠলাম। এ কি অবস্থা হয়েছে ওর! কাদায় জামা প্যান্ট সব নোংরা হয়ে গিয়েছে। এ কি অবস্থা হয়েছে তোর! আর কি করেই বা হলো? আরে বাবা, এত তাড়াহুড়ো কিসের? সাইকেলটা নিবি তো? ওরা সাইকেলটা রতনলালের ডোবায় ফেলে দিয়ে পালিয়েছে। আমি তার আগেই লাফ মেরেছিলাম। চল সেখান থেকে গিয়ে নিয়ে আসি। কাল সকালে আনলে হতো না? মানে এত রাতে? না রে, কেউ যদি চুরি করে নেয়। এখনই চল। অগত্যা যেতেই হলো। রতনলালের ডোবার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি রে, কোথায় সাইকেল? সাইকেল? আমি চমকে পাশে তাকালাম। দেখি অতীনের মুখ একদম বদলে গিয়েছে। ওর ঘাড়টা কাত হয়ে রয়েছে, মুখের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁত বড় বড় হয়ে গিয়েছে। হিসিসে গলায় অতীন বলল, আমি সাইকেল থেকে লাফ দিতে পারিনি রে রতন। সাইকেল থেকে লাফ দিতে পারিনি আমি। তবে আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম যাতে তুই আমার সাথে এখানে আসি। ততক্ষণে আমার পা পুরো জমে গিয়েছে। আমি জোর করেও নাড়াতে পারছিলাম না। কোন রকমে বললাম, তাহলে তোর সাথে কি হয়েছিল? যে লোকটা আমার সামনে বসেছিল সে আমাকে বলল যে ওই রতন তোর কে হয়। আমি বললাম আমার বন্ধু হয়। তারপর ও বলল যে ওকে আমরা মারতে চেয়েছিলাম, কিন্তু আজ ওর রাগ আমরা তোর ওপর তুলব। কারণ তোরা যেই কাগজের কারখানায় কাজ করিস আমরা সেখানেই কাজ করতাম। ওই রতন একদিন ভুল করে একটা মেশিন চালু করে দেয়, আর তারপর আমরা দুজনেই পিষে মারা যাই। তারপর আমার ঘাড় মটকালো সবার আগে। আর তারপর তো দেখছিস কি অবস্থা। না, আমি তোকে ছাড়বো না রতন। তোর জন্য আমায় মরতে হলো, আমি তোকে ছাড়বো না। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন আমি বিছানায় শুয়ে। আমি তাহলে হয়তো বাড়িতে এসে শুয়েই পড়েছিলাম, আর অতীনের সাথে সেই ডোবার পাড়ে যাওয়া ওগুলো হয়তো সব স্বপ্ন ছিল। চারিদিকে হইচই পড়ে গিয়েছে শুনলাম। রতনলালের ডোবার ধারে শুধু আমার সাইকেলটাই পাওয়া গিয়েছিল, একদম অক্ষত অবস্থায়। কিন্তু অতীন
আর ওই দ্বিতীয় সাইকেলটার কোনো চিহ্ন মেলেনি। পুলিশ আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পায়নি। আজও বৃষ্টির রাতে যখন নতুন গ্রামের মোড়ে বিদ্যুৎ চমকায়, লোকে বলে দুটো সাইকেল নাকি বাতাসের বেগে ওই ডোবার ধারে ছুটে যায়, যাদের প্যাটেল কোনো মানুষ করে না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।